আসসালামু আলাইকুম। ঠিক একদিন পর আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোট ছোট সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এইটা সুভার ফ্রেন্ড গিফট করেছে, তো সেটা দেওয়ালে লাগাতে হবে, লাগিয়ে দিলাম। না লাগালে বাচ্চা মানুষ হয়তোবা কষ্ট পাবে। ওর কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে যে টিস্যু দিয়ে চারকোনা চারটি ফুল বানানো হয়েছে আর সেখানে আবার কালার করা হয়েছে। আমার কাছেও ভালো লাগছিল, দেওয়ালে লাগিয়ে দিলাম। আর গতকাল যেখান থেকে ব্লগটা শেষ করেছিলাম, আজ ব্লগটা সেখান থেকেই শুরু করেছি। বাচ্চাদের তো স্কুল থেকে নিয়ে এসেছি, আর ওয়াশিং মেশিনে দেখেছিলেন যে কয়েকটা বেডশিট আর বালিশের কভার দিয়ে দিয়েছিলাম। আজ হচ্ছে যে বেডশিটগুলা আর বালিশের কভারগুলা নিয়ে ছাদে নাড়তে দিয়ে দিব। আর আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন গত ব্লগে যে এই যে লেবু কেটে দিয়েছিলাম, লেবুর খোসাগুলো কিন্তু সেভাবে রয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি ফেলে দিব, আর ওয়াশিং মেশিনটাকে আবার আমি সুন্দর করে কভার দিয়ে ফ্লাওয়ার ভাস দিয়ে এই যে রেখে দিলাম। তো ছাদে চলে যাচ্ছি, আর ছাদে গিয়ে কাপড় নাড়তে নাড়তে একজন আপুর কমেন্ট পড়ি। লিনা সালমান আইডি থেকে আপু লিখেছেন, বাহ মাশাল্লাহ আপু, অনেক ভালো লাগলো। আপনি কি সব কাপড়ই মেশিনে দিয়ে দেন, হাতে কোনো কাপড় ওয়াশ করেন না? আমি একটা মেশিন নিব ভাবছি, তবে শুনেছি মেশিনের কাপড় নাকি অনেক কুঁচকে যায়, আয়রন না করে পরা যায় না। অনেক অনেক ধন্যবাদ লিনা আপু। তো আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছেন, আমি কিন্তু সব কাপড় ওয়াশিং মেশিনে দিই না। ওয়াশিং মেশিনে দেই হচ্ছে বড় বড় কাপড়গুলো, বিছানার চাদর, জানালার পর্দা, অনেক সময় শীতকালের কাপড়, আমার গায়ের যে চাদর থাকে, বাচ্চাদের যে হুডি থাকে, সোয়েটার থাকে, বা অনেক সময় ট্রাউজার থাকে, এইগুলো আমি ওয়াশিং মেশিনে দিই। আর নর্মাল বাবুরা ডে টু ডে যে কাপড়গুলো পরে, সেগুলা আমার ডে টু ডে কাপড়, থ্রি পিসগুলা, তারপরে আপনাদের ভাইয়ার কখনো কোনো মানে সাদা গেঞ্জি, শার্ট, টি শার্ট বা প্যান্ট, এগুলো থাকলে আমি আমার হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে এগুলো ধুয়ে নিই। তাছাড়া বাচ্চাদের স্কুল ড্রেসও কিন্তু আমি হাতে ধুই, এগুলো কখনো আমি ওয়াশিং মেশিনে দিই না। যদি কখনো আমার হেল্পিং হ্যান্ড আপা এগুলো না ধুতে পারে, তো তখন সেক্ষেত্রে আমি ওগুলো হাতে ধুয়ে দিই, বা অনেক সময় আপনাদের ভাইয়াও হাতে ধুয়ে দেয়। তো সব কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া লাগে না আমার, দিই না। আর আরেকটা কথা, আপনি বলেছেন যে ওয়াশিং মেশিনের কাপড় কি কুঁচকে যায় কি না। তো আসলে বিছানার চাদর দিই বা রাফ ইউজের কাপড় দিই, তো এগুলো আমি অতটা বুঝতে পারি না যে কুঁচকে যায় কি না। তবে আমার জানা মতে মানে কুঁচকে যায় না। আর আমার মেশিন থেকে তো গরম পানি নেওয়ার কোনো অপশান নাই, যার কারণে কাপড়ের উপর এতটা প্রভাবও পড়ে না। তো আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি এটাতেই আপু, যে আমার ডে টু ডের কাজ আলহামদুলিল্লাহ সহজভাবে করে ফেলতে পারি তো এই ওয়াশিং মেশিনটার কারণে, যার কারণে এতটা সমস্যা ফিল করি না, বরঞ্চ আমার সব কাজেরই সমাধানে বেশ খানিকটা সহায়তা করে। অসংখ্য ধন্যবাদ লিনা আপু। তো কাপড়গুলো নেড়ে দিয়ে আসার পরে এখন হচ্ছে যে বাচ্চাদের জন্য আমি নাস্তার ব্যবস্থা করে নিচ্ছি। এখন তো রুটি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে তারপরে আমি খাচ্ছি, কারণ হচ্ছে ডিপ ফ্রিজটা তো ছোট, ওখানে তো কোরবানির মাংস রাখা হয়েছে, মোটামুটি এখন খালির পর্যায়ে চলে এসেছে। তারপরেও আমি এখন নর্মাল ফ্রিজে রুটি সংরক্ষণ করে খাচ্ছি, আর মাংস বের করে সেটা ওভেনে গরম দিয়ে দুই বাচ্চাকে এখন রুটি দিয়ে মাংস দিয়ে ওদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি। তো ওরা খেতে বসুক। আমি যেহেতু ছাদ থেকে এসেছি, এত বেশি গরম লাগছিল, আমার মনে হচ্ছে মাথাটা ঘুরে যাচ্ছে। তাছাড়া বাচ্চাদেরকে তো এই টাইমে একটু আম কেটে দিই, তো আসিফ বলছিল যে আম্মু একটু আমের জুস করে দাও। তো আমার যে ঠান্ডা পানি ছিল ফ্রিজে, আইস কিউবগুলো দেখা যাচ্ছে যে বের করতে গেলে অনেক মানে কষ্ট হবে, অতটা কষ্ট আর সহ্য হচ্ছিল না, যেহেতু সকাল থেকে কিন্তু আমি অনেক কাজ করছি। তো যার কারণে এখন ঠান্ডা যে পানিটা ছিল নর্মাল ফ্রিজে, সেটা দিয়ে আম দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে আমি এই যে আমের লাচ্ছি করে ফেললাম, বা ম্যাঙ্গো জুসটা করে নিলাম। দুই বাচ্চাকে স্ট্র দিয়ে দিয়েছি গ্লাসের ভিতরে, আর আমি তো এমনিতেই খেতে পারবো। তো যাই হোক, বক বক করে যাচ্ছি। আজকের ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করছেন, এই ধরনের ডেইলি লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। সাবস্ক্রিপশনের পরে পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, নোটিফিকেশনে সবার আগে আপনার কাছে আমার ব্লগগুলি পৌঁছে যাবে। আপনি আপনার সুবিধা মতো সময়
সেগুলো দেখে নিতে পারবেন। তো লাচ্ছি খেয়ে এখন যে কাজটা করছি, যে ডাইনিং টেবিলের কর্নারে যে আর্টিফিশিয়াল যে গাছটা থাকে সেই গাছটাকে সামনে পরে নিয়ে এসে একটা রুমাল ভিজিয়ে পাতাগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। অতিরিক্ত ময়লা পড়লে না পাতাগুলো কেমন যেন সাদা সাদা হয়ে যায়, তো এখন এগুলো মুছে নিচ্ছি। সকালবেলা থেকে কাজ শুরু করলে যেমন দিনটাকে বড় পাওয়া যায়, তেমনি কিন্তু সব কাজের ভেতরে বরকতও নেমে আসে, সংসারের রহমতও নেমে আসে। অনেক আপুরাই দেখি যে এই ধরনের কিন্তু টাইটেল দিয়ে ব্লগ দেন। তো আসলে আমার জানা মতে যে ঘরে রহমত বরকত বাড়ার একটা কারণ আছে। হয়তোবা আমার অনেক আপুই জানেন, আবার কেউ কেউ হয়তোবা জানেন না। তো মোটামুটিভাবে গল্পটা এমন, বা ইসলামিক যে কথাবার্তাগুলো এমন, সেটা আমি একটু আপনাদের জন্য শেয়ার করছি। ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত সময়কে বলা হয় সুবহে সাদিক। তো আমাদের ঘড়িতে যখন 6টা বা 5:30, আসলে এই সময়টায় না, আল্লাহর সময়, ওই সুবহে সাদিকের সময়টার কথা বলছি আমি। তো ওই সময়টাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা পাঠানো হয়। তো ফেরেশতা ঘরের দরজার একটা কোণায় দাঁড়িয়ে থাকেন এবং দেখেন যে বান্দারা ঘুমাচ্ছে। তখন ফেরেশতা আবার আল্লাহর কাছে যান যে, আল্লাহ, তোমার বান্দা তো ঘুমাচ্ছে, তুমি তো আমাকে রহমত দিয়ে পাঠিয়েছ, আমি কাকে রহমত দিব? তো আল্লাহ তাআলা তখন বলেন যে একটু ওয়েট করো, দেখো যে আমার বান্দা ঘুম থেকে উঠবে, নামাজ পড়বে, একটু ওয়েট করো। তো রহমতের ফেরেশতা দরজায় ওয়েট করতে থাকেন। তো যে সমস্ত ঘরের বান্দারা বা যে সমস্ত ঘরের লোকজনরা উঠে নামাজ আদায় করছেন এবং সূর্যোদয় পর্যন্ত তারা নামাজের পাটিতে থাকেন, তাদের জন্য কিন্তু রহমতের ফেরেশতা রহমত দিয়ে যান। আর যেসব ঘরের লোকজন ঘুম থেকে ওঠে না, ঘুমিয়ে থাকে, তখন বলে যে আমি তাহলে এই রহমত কোথায় নিয়ে যাব? তখন আল্লাহ তাআলা বলেন, তুমি জঙ্গলে নিয়ে যাও, জঙ্গলে পশু পাখির ভিতরে তুমি এগুলোকে বিতরণ করে দাও। তখন রহমতের ফেরেশতা আবারও ব্যাক করে এবং জঙ্গলে চলে যায়। তখন পশু পাখির মধ্যে ওই রহমতগুলো বিলি বন্টন করা হয়ে যায়। তো এরকমটাই আসলে আপনারা অনেকেই হয়তোবা শুনে থাকবেন বা অনেকে জানেন না। তো আমাদের বাসায় তো আমরা সবসময় চেষ্টা করি যে আসলে ফজরের পর থেকে উঠেই আসলে নামাজ কালাম আদায়ের পরেই, আমার বাচ্চারা যেহেতু সকালবেলা স্কুলে যায়, মানে ওদের হচ্ছে 7:15 আগেই স্কুলের প্রেজেন্ট থাকতে হয়। 7:15 থেকে অ্যাসেম্বলি বা এরকম 7:30 থেকে ক্লাস শুরু হয়। তো তার আগেই কিন্তু আমার ওদেরকে রেডি করে দিতে হয়, ওদের টিফিন দিতে হয়, ওদেরকে খাইয়ে দিতে হয়। তো মোটামুটিভাবে আমরা কিন্তু ঘুমাই না। এছাড়া কিন্তু আরও বহুত অনেক কারণ আছে সংসারে রহমত বরকত আসার। এরপর কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিষয় আছে, সেটা ঘরবাড়ি থেকে শুরু করে আমাদের এই যে সিঙ্কের জমে যাওয়া থালাবাটি পর্যন্ত। তো এই কাজগুলো কিন্তু কখনোই জমা রাখবেন না। এইগুলো কিন্তু রহমত বরকতের একটা কারণ। যত আপনি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, রহমতের ফেরেশতা কিন্তু ততই ঘরে ঢুকে। আর সিঙ্কের এই নোংরা থালাবাটি বা নোংরা খাবার, এগুলো কিন্তু জিনদের খাবার, এগুলোও কিন্তু জমিয়ে রাখা ঠিক না। তো আরও আছে আসলে জীবনে বরকত বৃদ্ধির আমল প্রচুর রয়েছে। যেমন আমরা সকাল সন্ধ্যায় যদি সূরা ওয়াকিয়া পড়ি, বিসমিল্লাহ বলে যদি কাজ শুরু করি, এরপরে ফাঁকা ঘরে যখন আমরা দরজা খুলে প্রবেশ করি, তখনও কিন্তু ঢোকার সময় সালাম দেওয়াটাও একটা বরকত বৃদ্ধির আমলের ভিতরে পড়ে। এছাড়া আপনার হাজব্যান্ড ঘরে ঢুকছে বাইরে থেকে বা ঘরের ভেতর থেকে বাইরে যাচ্ছে, কাজে যাচ্ছে, তখনও যদি আপনারা দুজন দুজনকে বা বাচ্চারাও যদি সালাম বিনিময় করে, এটার কারণেও কিন্তু সংসারের ভিতরে রহমত বরকত বৃদ্ধি পায়। এছাড়া আরও বহুত কারণ রয়েছে। তার ভিতরে আরেকটা জিনিস রয়েছে যে ঘরে কিন্তু কুকুর বা কোনো প্রাণী, কুকুর পোষা যাবে না। কোনো প্রাণী আমি জানি না, কুকুর, অনেকে ঘরের ভিতরে কুকুর রাখেন, কুকুর থাকলে কিন্তু রহমতের ফেরেশতা সে ঘরে ঢুকে না। আরেকটা হচ্ছে যে ছবি। তো আমার ঘরে আলহামদুলিল্লাহ কোনো ছবি নাই, আমি কিন্তু ছবি রাখি না টোটালি। তো বাচ্চাদের ছবির পরিবর্তে আমি কিন্তু বাচ্চাদের 2টা জামা আমি আমার ওয়ালে ওয়ালমেট করে হ্যাং করে দিয়েছি। এছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের যে আত্মীয় স্বজন আছেন, তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখলে কিন্তু রিজিক বৃদ্ধি পায়। এটাও কিন্তু রিজিক বৃদ্ধি কিন্তু বরকতের ভিতরে পড়ে। তো এই আর কি। তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাসগুলো ছিল কোনায় থাকে, সেগুলোকে আমি ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও আরও অনেকগুলো কাজ করেছি, পুরো ঘরটাকে আপনাদের সাথে শেয়ার করেছে। আর আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার হেল্পিং হ্যান্ড আপা এসেছিলো, উনি এসে একটু কাটা বাছা করে দিয়ে গেছে। আর এখন আমি সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি। তো আজ রান্না করব উস্তে আলুতে ভাজি করব, আর আলুতে পটল দিয়ে একটা বড় মাছ দিয়ে রান্না করব। আর মাংস রান্নাটা যেহেতু আছে, ওটা থাকুক, বাচ্চারা খাবে, এই তো।
আসলে আমি যে আজকে এই টপিক্সটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা আসলে আমি বুঝে উঠতে পারিনি। তারপরেও আসলে দেখা যাচ্ছে যে ব্লগের খাতিরে কথা বলতে বলতে আসলে এতগুলো কথা বলে ফেলেছি। তো কেউ কিছু মনে করে থাকলে আসলে আমি সরি বলে নিচ্ছি। আর তাছাড়া আসলে আমরা তো রেগুলার লাইফ লিড করি বা রেগুলার লাইফ লিড করতে গিয়ে কিন্তু এই বিষয়গুলোকে বাদ দেওয়া যায় না। আর তাছাড়া আমরা যারা মুসলিম ধর্মের আছি তারা কিন্তু এই জিনিসগুলো অবশ্যই পালন করার চেষ্টা করি। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু বিষয় রয়েছে যে সাংসারিক জীবনে রহমত বরকত বাড়ানোর অনেকগুলো কারণ রয়েছে। এর ভিতরে একটা জিনিস হচ্ছে যে আমরা যারা মুসলিম ইস্তেগফার কোনোভাবেই কিন্তু বাদ দেওয়া যাবে না। মানে দৈনিক কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফারের ফজিলত বলে শেষ করা যাবে না। এর ওসিলায় কিন্তু সম্পদ, সন্তান, রহমত সব কিছু বর্ষিত হয়। মানে বালা মুসিবত, দুশ্চিন্তা দূর হয়, গুনাহ মাফ হয়, রিজিকে বরকত আসে ইস্তেগফারের কারণে। এছাড়াও কিন্তু আরও অনেক জিনিস আছে যে আমাদের উপরে ফরজ যে দায়িত্বগুলো রয়েছে সেইগুলোকে কোনোভাবে এড়ানো যাবে না। আবার দেখা যাচ্ছে যে বাজার থেকে কোনো জিনিস এনেছে সেটা কিন্তু সংসারে যারা আছে ছোট বড় বা মুরব্বি যারা আছে তাদেরকে সবাইকে নিয়ে একসাথে ভাগাভাগি করে শেয়ারিং করে জিনিসগুলো খেতে হবে বা ভাগ করে চলতে হবে, মানতে হবে। এটা কিন্তু আসলেই খুব দরকার আছে আমাদের সবার জীবনে। তো এই আর কি। তো কথা বলতে বলতে কিন্তু আমি এই যে সবজিগুলোকে ধুয়ে নিচ্ছি, উস্তেগুলোকে আমি একটু লবণ দিয়ে চটকিয়ে রসটাকে ফেলে নিয়েছি। আর এরপর তো রান্নাবান্নাগুলো শুরু করব এক এক করে। যেহেতু রান্নাবান্নাটা একটু দেরি করেই করব তাই ফ্রিজ থেকে মাছটা একটু দেরিতেই পানিতে ভিজিয়ে রাখছি। কারণ বেশি আগে ভিজিয়ে রাখলে না মাছটা কেমন যেন নরম হয়ে যায় রান্না করতে যদি দেরি হয়ে যায়। তাই রান্না করার একটু আগেই ভিজিয়ে রাখছি, কারণ আমি যে সময়টা এখনও হাতে আছে তার ভিতরে মাছটা বরফ ছেড়ে যাবে। তো এখন বাজে দুপুর 2:30টার মতো। আমি ছাদে চলে গিয়েছিলাম, যেহেতু মেশিন থেকে কিন্তু কাপড় প্রায় 80%ই শুকিয়ে বের হয়। আর 20 মিনিটের মতো যেটা বাকি থাকে সেটা কিন্তু 10 মিনিট ছাদে দিলেই কিন্তু বাতাসে এবং রোদ্রে সুন্দরভাবে শুকিয়ে যায়। তো আমি এখন যে বেডশিটের যে বালিশের কাভারগুলো ছিল, পিলো কাভার, সেইগুলো সেই বেডশিটের মধ্যে ভাঁজে রেখে এখন ওয়ার্ড্রোবে রেখে দিব। এভাবে রেখে দিলে না আর এলোমেলো হওয়ার কোনো সুযোগ থাকে না। হাত দেওয়া মাত্রই কিন্তু ড্রয়ার খুলেই বের করে বিছানায় পেতে দেওয়া যায়। তো এভাবে একটু গুছিয়ে গাছিয়ে রাখলেই কিন্তু সুন্দরভাবে পরিপাটি করে সংসারটাকে পরিচালনা করা যায়। আর আসলে গত ব্লগে কিন্তু আমার আরও একজন আপু, নাহার আপু এবং হচ্ছে যে আরিয়ান খান ভাইয়া 2টা কমেন্ট করেছিলেন। আমি নেক্সট ব্লগে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব, প্লিজ আপনারা আমার উপরে রাগ করবেন না। তো এখন আমি কিচেনে চলে এসেছি, উস্তেটাকে ভাজি করে নিচ্ছি। আর অলরেডি কিন্তু আমার ভাজি করা হয়েও গেছে। তো এর ভিতরে কিন্তু আমার বাচ্চাদের খাইয়ে দিয়েছি, ওরা তো শুধু মাংস হলেই ভাতটা খেতে পারবে। আর আমিও কিন্তু খেয়ে নিয়েছিলাম উস্তে ভাজি আর মাংস দিয়ে। তারপরে আমি আবার এই যে তরকারিটা রান্না করে নিচ্ছি। তো এর ভিতরে কিন্তু 4টা 4:30টার ভিতরে প্রচুর বৃষ্টি নেমেছিল। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এই কারণে যে বৃষ্টিতে ভেজার আগে কিন্তু আমি বেডশিটগুলো বা আমার কাপড় যেগুলো ছাদে ছিল আমি বাসায় তুলে নিয়ে আসতে পেরেছিলাম। তো এটা ভেবে কিন্তু নিজের কাছে অনেকটাই আনন্দ লাগছিল। তো যাই হোক, রান্নাবান্না করছি। রান্না করতে করতে আরেকটা জিনিস বলি যে সাংসারিক জীবনে অপচয় যত কম করবেন, অনেককেই দেখি যে তরকারি অনেক রান্নাবান্না করে অপচয় করেন, এটা আসলে ঠিক না। তো অপচয় কম করলেই কিন্তু সাংসারিক জীবনে বরকতটা বৃদ্ধি পায়। মানে যে শুধু টাকা পয়সার প্রাচুর্য তা কিন্তু নয়। বারাকা হলো যে কম থাকতেও তৃপ্তি পাওয়া, কঠিন কাজ যেন সহজে সম্পন্ন হয়ে যায় আর অল্প জিনিসে হৃদয়ের প্রশান্তি খুঁজে পাওয়া যায়। বারাকা হচ্ছে এমনটাই। তো এই তো আমার তরকারিটাও রান্না হয়ে গেছে। আমি কিন্তু টালা জিরা গুঁড়া দিয়ে রান্না শেষ করেছি। আর একই দিনে আমি আপনাদের সাথে 2টা ব্লগ রেডি করে শেয়ার করেছি। গতদিন যে ব্লগটা দেখেছেন সেটা তো সকাল থেকে একদম বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগ পর্যন্ত। আজ দেখলেন বাচ্চাদেরকে স্কুল থেকে আনার পর সন্ধ্যা পর্যন্ত। তো এই যে রান্নাবান্না শেষ করে এখন আমি গোসল করে এসেছি, ড্রয়িং রুমে ফেরি লাইটটা জ্বালিয়ে দিয়েছি। এখনও প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল, বাচ্চারা বাচ্চাদের রুমে আছে আর আমি এখন নিজে একটু ফ্রেশ হয়ে তারপরে বসবো। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।